আমরা আসলাম রামেশ্বরম মন্দিরে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আর একটু এগোলেই গিয়ে পড়বো সমুদ্রে। এই পাখাগুলো হাজার হাজার পাখা লাগানো আছে। হ্যাঁ, স্লিপিং মানে একটা লোক শুয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, আজকে ডে 9 আর আজকে আমরা যাচ্ছি রামেশ্বরমে যে স্বামীজির মন্দির রয়েছে সেই মন্দির দর্শনে। তো আমরা অটো নিয়েছি একটা হোটেল থেকে, নিয়ে আর চারজনে বেরিয়ে পড়েছি। ওখান থেকে পুজো দিয়ে, আর যদি স্কোপ থাকে পুজো দেওয়ার তাহলে পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে বিবেকানন্দ রথ মানে কন্যাকুমারী। আজকে আমরা আসলাম রামেশ্বরম মন্দিরে। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। মন্দিরে প্রবেশ করব একদম বাজারের মধ্যে মন্দিরটা। মন্দিরের কি রীতি রেওয়াজ এখন আমরা জানি না, চেষ্টা করবো আপনাদেরকে জানানোর এবং দেখানোর কি এদের এখানে সিস্টেম আছে। এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। আমরা এটা রামেশ্বরম টেম্পল বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে রামনাথ স্বামী টেম্পল। আর এটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, আর এটা 4 ধামের একটা ধাম। এখানেই শ্রীরামচন্দ্র ভগবান শিবের আরাধনা করেছিলেন লঙ্কায় যাওয়ার আগে। রামেশ্বরম মন্দির দেখুন কি বিশাল মন্দির, চারো সাইডে কারুকার্য এবং সমস্ত মন্দিরটায় পাথরের তৈরি। এত বড় মন্দির না দেখলে বিশ্বাস করা যায় না। এতভাবে সাজানো, এত বড় চত্বর। যারা রামেশ্বরম এসছেন তারা বুঝবেন। বাকি আমাদের বিশেষ করে কলকাতার দিকে তো এত বড় মন্দির আমরা দেখেই নি। আমার মনে হয় কলকাতাতে এত বড় কোনো মন্দিরই নেই, কিন্তু এখানে আসলে বোঝা যায় কী ধরনের কারুকার্য এবং কী ধরনের মন্দিরটাকে সাজিয়েছে। তাহলেও যথেষ্ট সুন্দর এবং কত পুরানো মন্দির বলতে পারবো না, গাইড নিলে ভালো হতো। এখানে কোনো গাইড আছে কিনা জানি না। মেনটেইনড। আমরা এখন মন্দির পরিক্রমা করছি, আর এই যতই পরিক্রমা করছি ততই অবাক লাগছে যে আজ থেকে 800 বছর আগে, অর্থাৎ 1200 শতাব্দীতে এই মন্দির তৈরি হয়েছিল। আর তখনকার দিনের স্থাপত্য এবং কারুকার্য সত্যি দেখার মতো। আমরা পরিক্রমা করছি মন্দিরটাকে। এই পরিক্রমা করতেই প্রায় 1.5 ঘন্টার সময় লেগে যাচ্ছে। আর মূল মন্দিরে ঢুকতে গেলে তো কয়েক ঘন্টা বলতে 5-6 ঘন্টার এখানে সময় লেগে যাবে। দেখি আমরা মূল মন্দিরে ঢুকতে পারি কি না। কত টাকা কি টিকিট আছে? 200 টাকার টিকিট আছে। সেই টিকিটে ভিতরে গিয়ে এখানে আবার হেমকুণ্ড আছে, যেখানে স্নান করে পুজো দিতে হয়। উপাসনা গৃহ, এখানে সবাই উপাসনা করে। উপাসনা গৃহ প্রায় 100 মিটারের। পুরো দেখাটাও তো বহু সময়ের ব্যাপার। এই হচ্ছে মূল মন্দির পরিক্রমার রাস্তা। মূল মন্দির পরিক্রমা করতে যদি চারো সাইডে ঘোরা যায় 1 কিলোমিটার এলাকা হবে। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে এই জায়গা দিয়ে ঢুকতে হবে। এই যে রেলিং করা রয়েছে দেখুন, আর এখানে 100 টাকা 200 টাকার সব টিকিটও রয়েছে। মানে টিকিট করে গেলে একটু আগে ঢুকা যাবে, আর নর্মাল লাইনেও যাওয়া যায়। সেও তো 7-8 ঘন্টা করে লাগে। এটা হচ্ছে মন্দিরের একটা গেট, আর যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম দেখুন গেটের মধ্যে মানে ভিতরেই এখানে সব পসরা সাজিয়ে রয়েছে। এখান থেকেই আপনি জিনিসপত্র কিনে আপনি পুজো দিতে যাবেন। পুজোর সমস্ত সামগ্রী এখানেই বিক্রি হচ্ছে। আর এই যে মন্দির দেখলেন, এরকম প্রায় 10খানা মন্দির মীনাক্ষী টেম্পলের মধ্যে ঢুকে যাবে। তার মানে বুঝতে পারছেন মীনাক্ষী টেম্পলের বিশালতাটা। রামেশ্বরম আমরা ত্যাগ করলাম। এখান থেকে আমরা যাব কন্যাকুমারী। এখান থেকে 6 ঘন্টার জার্নি বলছে। তো দেখা যাক। রাস্তায় তো আবার সেই রামেশ্বরম ব্রিজ দারুণ, তার উপর দিয়ে যাব। রামেশ্বরম সত্যি না দেখলে অনুভব করা যাবে না এটা কত সুন্দর। তো আমরা এখন
রামেশ্বরম ছেড়ে এখানে যে রেল স্টেশন কোন দিকে আবার রিটার্ন কেন? হ্যাঁ, ওখানে ও। রিটার্ন করতেই হবে। আপনি আচ্ছা। সরু গলিতে ঢুকেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চললাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। ও সরি, রামেশ্বরম ব্রিজ। যদি আমরা রামেশ্বরম থেকে আবার মূল ভূখণ্ডের দিকে আসতে চাই, এই হচ্ছে বাই রুট, আর সামনে আছে বাই ট্রেন লাইন, যেটা অনেকটাই নিচু, প্রায় আর পুরানো যে ট্রেন লাইন সেটা তো জল টাচ হয়ে গেছে যতটুকু বেসটা তার। হ্যাঁ, পরে আবার উঁচু করে ব্রিজটা করেছে, যার জন্যে ওইখানে আর জল ওঠে না। কিন্তু পুরানো যে লাইনটা আছে সেই লাইনে যদি ট্রেন চালানো হয় আর জোরে যদি একটু হাওয়া চলে, তাহলে ট্রেনের মধ্যে জল ঢুকে যাবে, এমন একটা পরিস্থিতি। চারো সাইডে নারকেল গাছ ভর্তি। এইখানকার বিশেষত্ব হচ্ছে জল একদম সবুজ। এখানে সব দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে, তারা উপভোগ করছে রামেশ্বরম ব্রিজটাকে। প্রচুর দর্শনার্থী। এইখানে একটা স্টেশন টাইপের কিছু আছে, এটা যেটা যাচ্ছে একটা সাইড, এখানে ঠিকভাবে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, এই যে সমস্ত বোর্ডগুলো এখানে লঙ্গর ফেলে রেখেছে, দেখতে ভীষণ সুন্দর। কালকে তো এখানে দাঁড়ানোই যাচ্ছিল না, এত বেশি হাওয়া ছিল। সেই হিসাবে এখন হাওয়াটা কম আছে। কালকে তো তুফানের মতো হাওয়া চলছিল। যাই হোক, এখন মোটামুটি ঠিকই আছে। প্যাট্রোলিং এসেছিল এখানে কোনো পার্কিং নো পার্কিং জোন। অনেকেই দাঁড়িয়ে আছে পার্কিং করে দেখছে। যাই হোক, এই হচ্ছে রামেশ্বরম ব্রিজ। আমরা কন্যাকুমারীর পথে। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা রোদ, আর চারো সাইডে সবুজে ভরা। এইগুলো বেসিক্যালি ওই বাবলা টাইপের এক ধরনের কাঁটা গাছ, যেগুলো ওই সমুদ্রের আশেপাশে থাকে, যদিও সমুদ্রটা এখান থেকে অনেকটাই দূর। তো আমরা এখন চলেছি কন্যাকুমারীর পথে। এখান থেকে নেওয়ার অ্যাবাউট 300 কিলোমিটার। জনমানব শূন্য, কিন্তু মাঝে মাঝে মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে। বেসিক্যালি এখানে ওই গরু কিংবা ছাগল যারা পালন করে তাদেরই জনসংখ্যা বেশি। কোনো সাইডে কোনো বসতি ঘর বাড়ি নেই, দু একটা এই গভর্নমেন্টের বিল্ডিং আছে আর কি, গভর্নমেন্ট অর্গানাইজড বিল্ডিং। বাকি আর এখানে তেমন কিছু নেই। তবে রাস্তাটা খুবই সুন্দর, একদম শুনশান, তেমন কোনো ট্রাফিক নেই। চলেছি আমরা কন্যাকুমারীর পথে। অসাধারণ সুন্দর এই রাস্তা। আর এই প্রথম দেখছি সাউথ ইন্ডিয়ায় যে তাল গাছের একেবারে সারি দিয়ে এত তাল গাছ এখানে এই প্রথম দেখছি। এর আগে নারকেল গাছ দেখেছি, কিন্তু তাল গাছ এখানে এই প্রথম দেখছি। আর রাস্তা দেখুন, একদম মাখনের মতো। দারুণ রাস্তা, দারুণ। সাউথের প্রতিটা রাস্তা মানে দারুণ লাগছে, মানে সে সরু হোক বা চওড়া রাস্তা হোক। দেখুন কত নিম গাছের পাতা নিয়ে যাচ্ছে, নিম। ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হচ্ছে দেখে। এখানে দুটো ওয়েদার হয়, দুটো বর্ষাকাল। এই শীত আমাদের ওখানে যখন ঠান্ডা, এই সময়টাও এখানে একটা বর্ষাকাল, মনসুন। তো সেই মনসুন ঋতু চলছে এখন কেরালা, তামিলনাড়ু, চেরাপুঞ্জি, এইসব সাইডে। সরি, চেরাপুঞ্জি না, পন্ডিচেরি। ক্লাউডি ওয়েদার, সব দিকেই সবুজে ঘেরা, তাল গাছের সমারোহ, আর কিছু ওখান না। বকখালিটা দেখলে না দুঃখ লাগে, ভেঙে মাথা টুকরে পড়ে আছে। আর এখানে সব দেখো ঝপঝপ করছে। বকখালিতে সবসময় হাওয়া পায় না বোধ হয়। এটা একটু চালিয়ে দিন তো ব্যাপারটা। এখানে ভালো হাওয়া কোথায়? এখানটা বিশাল হাওয়া নাকি? একটা গাছের পাতা লড়ছে না, ওইটা কিন্তু ঘুরছে। উপরে হাওয়া আছে, নাহলে ঘুরবে না। সেরকম জোরে নেই। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি একটু কমলো। আর একটা দিন প্রায় আমরা বৃষ্টি পেয়েছি। এখান থেকে কন্যাকুমারী 30 কিলোমিটার। পাহাড় আর জঙ্গলের সমন্বয়ে গঠিত এই রাস্তা, দেখতে খুব সুন্দর। আর চারো সাইডে এই ডান দিকে একটি চার্চ দেখা যাচ্ছে, ডান দিকে ঘোরান। ডান দিকে চার্চ, একটা চার্চ আছে, চার্চ শুরু। হ্যাঁ, বিশাল বড় চার্চ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ন্যাশনাল হাইওয়ে তো ন্যাশনাল হাইওয়েই হয়। আমরা চললাম এবার কন্যাকুমারী। নেক্সট স্টপেজ কন্যাকুমারীতেই হবে। উঁচু পাহাড়গুলো দক্ষিণে যে এত বড় পাহাড় হয়, সেটা না আসলে হয়তো এই ফিলিংসটা হতো না। এটাও তামিলনাড়ু। এখন আমরা
তামিলনাড়ুতে চলছি, বাদলে ঢাকা পাহাড়গুলো। ফ্যানগুলো ভর্তি। এই ফ্যানগুলো একদম চারো সাইডে এই ফ্যানগুলো ভর্তি, যেখানে নাকি হয় বিজলি উৎপন্ন হয়। তো সুন্দর দেখতে, দুষ্টু উঁচু পাহাড়। স্লিপিং মানে একটা লোক শুয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্লিপিং মহাদেবা। আর একটু এগোলেই গিয়ে পড়বো সমুদ্রে। এই পাখাগুলো হাজার হাজার পাখা লাগানো আছে। হ্যাঁ? এই এত বেশি কন্যাকুমারী, পাখা কোথাও দেখিনি। বিবেকানন্দ রক, বাপরে, হাজারে হাজারে লাগানো। আমরা দেখেছি বকখালিতে বেসিক্যালি, কন্যাকুমারী, কিন্তু এত বেশি। আমরা জাস্ট পৌঁছালাম কন্যাকুমারী। গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা একটু রেকি করতে বেরিয়েছি যে রাতের আস্তানা কোথায় পাওয়া যেতে পারে, কোন জায়গায় থাকলে সবচেয়ে সুইটেবল হবে, সেই অনুযায়ী একটা আস্তানা ঠিক করে থেকে যাওয়া। তো চলুন দেখতে থাকি। আজ 12 ডিসেম্বর 2024। আমরা দাঁড়িয়ে রয়েছি জাস্ট ভারতের শেষ বিন্দুতে, মানে কন্যাকুমারী। বিবেকানন্দ রক এখান থেকে লঞ্চে করে যেতে হবে। তো উল্টো দিকটা সূর্যের রশ্মি মেঘ ভেদ করে পড়ছে। এখানে আনন্দে কিছু লোকজন স্নান করছে। এইটাই হচ্ছে কন্যাকুমারী, সামনে বিবেকানন্দ রক। এইখানেই বিবেকানন্দ এসে ধ্যান করেছিল কন্যাকুমারীতে এসে, যার জন্য এটা বিবেকানন্দ রক। জল কাচের মতো পরিষ্কার, জল কাচের মতো পরিষ্কার। এখনো ছেলেমেয়েরা স্নান করছে। কন্যাকুমারী শেষ প্রান্ত, স্টেট তামিলনাড়ু। কন্যাকুমারীর হোটেল, এই হোটেলে আজকে এবং কালকের দিনটা থাকবো। 4 বেডেড, ভাড়াও কম, আর 2 দিনের ভাড়া নিল 4,500 টাকা। তো আজকে রেকর্ডিং এখানেই শেষ করছি, আবার কালকে রেকর্ড করব। আর আমাদের এই বুড়োদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।